সুপ্রিয় দর্শক, শিক্ষার্থীদের স্বপ্ন ও ক্যারিয়ার নিয়ে আমাদের বিশেষ আয়োজন চাকুরি.com অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, এই অনুষ্ঠানে আমরা শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক ক্যারিয়ার নিয়ে আলোচনা করে থাকি। এছাড়াও অনুষ্ঠানের শেষে আমরা জানব কিছু চাকরির খবর। দর্শক, এই অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন একজন স্বনামধন্য লেখক ও গবেষক, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এ.কে.এম. হুমায়ুন কবির। আপনার কাছে একটু প্রথমেই জানতে চাইবো, আপনি তো পোল্ট্রি বিজ্ঞান বিভাগে শিক্ষকতা করছেন, দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন। এই বিষয়ে আসলে যদি ক্যারিয়ার করতে চায় একজন শিক্ষার্থীকে, কিভাবে আসলে এই ক্যারিয়ারে আসতে হবে সেটি একটু যদি জানান। আমার বিভাগের নাম ডেয়ারি অ্যান্ড পোল্ট্রি বিজ্ঞান বিভাগ। এই বিষয়ে যারা শিক্ষার্থীরা আসবে তারা একদিকে যেমন এই বিভাগে পড়াশোনা করলে যেমন তারা চাকরি যেমন পাবে, তেমনি হচ্ছে তারা একদম উদ্যোক্তা হওয়ার জন্য যে দক্ষ হিসেবে গড়ে উঠতে পারে। এখন চাকরির যে সুযোগগুলি সেটা আমি একটু বলি। সেটা হলো চাকরি একটা সরকারি আছে আর একটা বেসরকারি আছে এবং বিভিন্ন এনজিও আছে। সরকারিতে তারা পশু সম্পদ অধিদপ্তর বা আমরা এখন বলি প্রাণী সম্পদ অধিদপ্তরে চাকরি আছে এবং খাদ্য মন্ত্রণালয়ে চাকরি আছে। তারপর হচ্ছে কিছু গবেষণা প্রতিষ্ঠানে আছে এবং বিভিন্ন এনজিও, বিশেষ করে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন এনজিওতে জব রয়েছে। আরেকটা হলো যে তারা বিভিন্ন ধরনের প্রাইভেট কোম্পানি, যেমন বিভিন্ন ধরনের ফিড কোম্পানি, পোলট্রি খামারে তারা চাকরি করতে। আর একটা আমি বলেছিলাম তারা নিজেরাই উদ্যোক্তা হতে পারে। এইটা এমন একটা পেশা, শুধু চাকরি সে করবে না, চাকরি দিতেও পারবে। যেমন একজন শিক্ষার্থী যদি এখান থেকে পড়াশোনা করে গ্রাজুয়েট হয়, তখন সে কী করবে, ডেয়ারি খামার করতে পারে, পোলট্রি খামার করতে পারে, ফিড মিল দিতে পারে এবং যার ফলে তারা এবং নিজে যেমন চাকরি দিতে পারবে, প্লাস হচ্ছে যে বিভিন্ন ধরনের উদ্যোক্তাও তৈরি হবে। অর্থাৎ এই ডিপার্টমেন্ট থেকে সে যদি পড়াশোনা করে একদিকে যেমন চাকরি পাবে, অন্যদিকে সে কী করতে পারবে, সে চাকরি দিতেও পারে। অর্থাৎ এই ডিপার্টমেন্টের সবচেয়ে সুবিধা হলো চাকরি, এবং চাকরির সাথে সাথে সে ব্যবসাও করতে পারবে। এটাই সবচেয়ে উল্লেখযোগ্য দিক বলে আমি মনে করি আমার ডিপার্টমেন্ট। আচ্ছা, যদি কেউ এই বিষয়ে যারা পড়াশোনা করছে তাদের আসলে উচ্চশিক্ষার, দেশে এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে কিনা? আসলেও এই বিষয়ে যারা পড়াশোনা করবে এখন উচ্চশিক্ষা মানে যাওয়ার বা সুযোগ আগের তুলনামূলক বেশি। যেমন আগে যদি আমি আমার দেশের কথা বলি, দেশের উচ্চশিক্ষার জন্য মাস্টার্স এবং পিএইচডি আমাদের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রায় 15টা মতো স্কুল থেকে তারা এই বিষয়ে উচ্চশিক্ষা নিতে পারবে। আর একটা বিষয় বলছিলেন বিদেশে। আসলে আমরা জানি যে আমাদের দেশের খুবই মেধাবী স্টুডেন্ট আছে এবং তারা বিদেশেও যেতে পারবে। যেমন বিদেশের মধ্যে কোথায় যেতে পারে, একটা হলো যে আপনারা জানেন যে বর্তমানে জাপানে যাওয়ার একটা সুযোগ রয়েছে, ম্যাক্সড ফেলোশিপ আছে। তারপর হচ্ছে যে চায়না যাচ্ছে, এখন মালয়েশিয়া যাচ্ছে, এরপরে আছে ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারে, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া যেতে পারে। এবং এখানে বিদেশে যেতে হলে, যেটা আমি একটু প্রসঙ্গ যেহেতু বলছেন, বিদেশে যেতে হলে তাকে কি করতে হবে, তাকে ঠিক করতে হবে আমি বিদেশে যেতে পারবো। সবাই তো যারা চেষ্টা করবে এবং তাদের কিছু প্রিপারেশন আছে, যেমন যারা বিদেশে হায়ার স্টাডির জন্য যাবে তারা প্রথম থেকেই হচ্ছে একটু গবেষণার সাথে সম্পৃক্ত থাকতে হবে এবং কিছু সম্ভব কিছু পাবলিকেশন করা। তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে কিছু কমিউনিকেশন স্কিল, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ, ইংরেজিটা অবশ্যই ভালো করতে হবে। তাছাড়া যে জাপানে যেতে চায় বা চায়না যেতে চায় তাদের ল্যাঙ্গুয়েজটা শেখা। তারপর হচ্ছে কিছু পাবলিকেশন করা, তারপর বিভিন্ন কনফারেন্স বা কংগ্রেসে তার প্রেজেন্টেশন করা। এগুলি যদি করে তাহলে আমাদের, এবং আপনি জেনে খুশি হবেন, আমাদের বিভাগ থেকে অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার্থে মাস্টার্স পিএইচডির জন্য যাচ্ছে এবং এইটার প্রবণতা দিন দিন উল্লেখযোগ্য হারে বাড়তেছে। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের সারা বিশ্বে তো আসলে খাদ্য নিরাপত্তা নিয়ে অনেক বেশি সচেতন এখন। সেই হিসেবে যদি ধরি যে বাংলাদেশও আসলে অনেক বেশি সচেতন হয়েছে আগের তুলনায়। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এই ডেয়ারি ও পোল্ট্রি বিজ্ঞান যে বিষয় আছে, এই বিষয়ে আসলে প্রেক্ষাপটে কতটুকু বাস্তবতা একটু যদি তুলে ধরেন। এখন আপনি দেখেন বাংলাদেশ একটি মানে এখানে অনেক কনসেন্ট্রেশন থেকে জনগণপূর্ণ দেশ, এবং এর মধ্যে যদি আপনি মেজর সমস্যা যেগুলি বললেন, যে একটা হলো অপুষ্টি, তারপর হচ্ছে যে প্রাণীজ প্রোটিনের অভাব, তারপর কর্মসংস্থান, তারপর হচ্ছে খাদ্য নিরাপত্তা, এগুলি আমাদের প্রধান সমস্যা। আর এই সমস্যার যদি বাস্তব সমাধান চান তাহলে এই সেক্টরটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আসেন আপনাকে এক এক বলি। যেমন আমি প্রথম বলেছিলাম অপুষ্টি বা পুষ্টিহীনতা। আমাদের দেশে বলা হয়ে থাকে প্রায় 12% মতন অ্যাপ্রক্সিমেটলি অপুষ্টি বা পুষ্টিহীনতার ভুগে। আর পুষ্টিহীনতা এটার যদি সমাধান চান তাহলে কী করতে হবে, দুগ্ধজাত পণ্য এবং ডিমের সহজলভ্যতা করতে হবে, এবং এটার মাধ্যমে আমরা এর সমাধান করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে দেখেন আমাদের কর্মসংস্থান, এই যে ডেয়ারি অ্যান্ড পোল্ট্রি সেক্টর
কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ রয়েছে। কীভাবে রয়েছে? আপনারা জানেন যে আমাদের দেশে প্রতি বছর শ্রমবাজারে 21 থেকে 22 লক্ষ তরুণ জনগোষ্ঠী যুক্ত হয় এবং সরকারি চাকরির সুযোগ খুবই কম। তো এই তরুণ জনগোষ্ঠীকে যদি আমরা চাকরির সুযোগ করতে চাই, এবং ডেইরি এবং পোলট্রি বিজ্ঞানকে বলা হয় কর্মমুখী একটা বিষয়, এখানে কর্ম সৃষ্টি হবে, যার ফলে দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে। আর আমরা যে দেশের যে পুষ্টিহীনতা আছে বা পুষ্টির ঘাটতি আছে সেটা আমরা পূরণ করতে পারবো। এবং শুধু তাই নয়, আপনারা জানেন যে আমাদের দেশে যে ডেইরি অ্যান্ড পোলট্রি সেক্টর যদি দেখেন, এটা কিন্তু আস্তে আস্তে ক্রমান্বয়ে একটা সম্ভাবনাময় ক্ষেত্র সৃষ্টি হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা এখন ডিমে প্রায় স্বয়ংসম্পূর্ণ। আগে দেখেন আমি জানি না আপনার মনে আছে, আমাদের দাদা বা তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, একটা ডিম 4 জন ভাগ করে খেত। এখন কিন্তু মানুষ একটা ডিম খেতে পারে, প্রায় সবাই খেতে পারতেছে। এবং আপনি নিশ্চয়ই একটা স্ট্যাটিস্টিক্স জানেন যে আমাদের গড়ে WHO বলে যে 104টার মতন ডিম বৎসরে একজন খাওয়া উচিত বলে রিকমেন্ড করে। সেখানে বাংলাদেশের মানুষ এখন প্রায় যেটা বলা হয়ে থাকে 135টা ডিম গড়ে বৎসরে খায়। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ এদিক দিয়ে একটু আমরা আগাচ্ছি। ঠিক সিমিলারলি যদি দুধের ক্ষেত্রে বলি, আমাদের দুধ একটা পুষ্টিকর উপাদান, এবং আপনি জানেন যে এইটা দুধ হচ্ছে একটা বিস্ময়কর খাবার, এবং শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ সবার জন্যই দুধ প্রয়োজন। এবং আমরা জানি যে দুধ, বিশেষ করে যে আমাদের দেশে দুধের উৎপাদনও বাড়তেছে, এবং এখন আমাদের দুধের প্রয়োজন পড়ে অ্যাপ্রক্সিমেটলি 16 মিলিয়ন মেট্রিক টন, কিন্তু উৎপন্ন হচ্ছে 13 মিলিয়ন মেট্রিক টন। প্রায় 80% দুধ কিন্তু আমরা আমার নিজস্ব। তার মানে দেখা যাচ্ছে বাংলাদেশে এই সেক্টরটা বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপটে অপুষ্টি, কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়নের জন্য ওতপ্রোতভাবে জড়িত, এবং এই সেক্টরটা বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আরোপ করছে বলে আমি মনে করি। স্যার, আমরা তো জানি যে আপনি অনেক দিন ধরে এই বিষয়ে গবেষণা করে আসছেন, এবং আপনার বই রয়েছে মিল্ক অ্যান্ড ডেইরি ফুডস নিয়ে, এবং এই বই কিন্তু দেশে এবং বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্রছাত্রীদেরকে পড়ানো হচ্ছে। এই বিষয়টি নিয়ে যদি একটু বলেন। এটা হলো যে আমি একটা বই লিখেছি, মিল্ক অ্যান্ড ডেইরি ফুডস, নিউট্রিশন, প্রসেসিং অ্যান্ড হেলথি এজিং। এই বইটা আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ডে এখন যদি আপনি গুগলে সার্চ দেন, এটা ফার্স্ট দেখায়, এবং পৃথিবীর বিভিন্ন বিশ্বে, যেমন আমি যদি বলতে চাই, ইউনিভার্সিটি অফ জর্জিয়া এবং আরও অন্যান্য বিশ্বে এই বইটা পড়ায়। এবং এই বইটার কারণ হলো যে এই বইটাকে আমি আপডেট ফর্মে লিখতে চেষ্টা করেছি, এবং এটা হচ্ছে যে এই বইটা আসলে কি, আমি এটাকে বলি এইভাবে, এটা শুধু একাডেমিক টুল না, এটা হচ্ছে একটা হেলদি গাইড। কিভাবে সেটা, যেমন আমি এখানে বলছি যে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট এবং প্রক্রিয়াজাতকরণ করে মানুষের হেলদি এজিংয়ে বা সুস্বাস্থ্যে কী ভূমিকা পালন করে। এবং আমরা জানি যে বার্ধক্যের সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেমন সার্কোপিনিয়া হয়, ব্লাড প্রেশার হয়, আলঝেইমার্স হয়, বিভিন্ন ধরনের রোগ হয়। আমরা যদি নিয়মিত দুগ্ধ পান করি, বিশেষ করে যদি স্কিম মিল্ক পান করি, তাহলে আমাদের যে সমস্ত বার্ধক্যজনিত যে সমস্যাগুলি আছে সেইগুলি অনেকাংশেই আমরা কিন্তু মানে প্রতিরোধ করতে পারবো। তো এই বিষয়গুলির জন্যই আমার এই বইটা লিখেছি আলহামদুলিল্লাহ, এবং আমাদের দেশ সব পৃথিবীর বিশ্বের বিভিন্ন জায়গায় এই বইটা এখন সমাবৃত হয়েছে। এটি আসলে আমাদের জন্য একটি গৌরবের ব্যাপার যে আমাদের দেশের শিক্ষকের বই আসলে পৃথিবীর বিভিন্ন দেশে পড়ানো হচ্ছে। আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার আসলে যাত্রাটুকু জানতে চাইবো, এই পেশায় কিভাবে আসলেন, এবং আপনার এই সফলতার যাত্রাটুকু একটু জানতে চাইবো। আমাদের শিক্ষার্থীদের জন্য আশা করি এটি উপকারী হবে। এই পেশায় কেমনে আসলাম, খুব ইন্টারেস্টিং। আসলে আমার শৈশবটা কেটেছে গ্রামীণ পরিবেশে। সেখানে গবাদি পশু, দুধ, দই, ডিম আমার সাথে গভীরভাবে সম্পর্কিত ছিল, এবং সেই বাস্তবতার আলোকে আমি তখন থেকে জানতে চাই দুধ বা ডিমের মধ্যে এমন কি আছে যা মানুষকে ওই যেটা আমি বললাম, বার্ধক্য, কিশোর সবারই প্রয়োজন, এবং ওই আগ্রহ থেকে, উপলব্ধি থেকে আমি এই পেশায় এসেছি। এবং আরেকটা বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন, আমি আমার জন্ম ময়মনসিংহ, এবং আমি বেড়ে উঠেছি ময়মনসিংহে, এবং আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি পশুপালন অনুষদে, এবং তখন থেকেই আমার একটু গবেষণার প্রতি একটু ঝোঁক ছিল। এবং গবেষণাটা আসলে আমি এটা এভাবেই বলি যে গবেষণা মানুষের উপকার আসে না বা মানুষের জীবনে কোনো ইম্প্যাক্ট ফেলে না, সেই গবেষণা আসলে করে লাভ নেই। তো আমি চেয়েছি যে আমার যে গবেষণাগুলি খুব বড় কোনো গবেষণা না, ছোট ছোট গবেষণা বেশ যেগুলি করেছি, এবং যখন দেখি আমার গবেষণার ফলটা কোনো খামারি বা উদ্যোক্তা ব্যবহার করে আমি উপকৃত হয়, তখন খুবই পরিতৃপ্তি লাগে। এবং একজন গবেষক বা একজন শিক্ষকের এইটাই সবচেয়ে মানে আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমার এই ক্যারিয়ারের জন্য আমি 3টা জিনিস খুব গুরুত্ব আকারে বলবো। সেটা হলো যে আমি সবসময় শিখার মধ্যে থাকতাম। আরেকটা হলো যে গবেষণাটা আমি চেষ্টা করেছি বাস্তব প্রয়োগ করতে। আরেকটা হচ্ছে যে
এই বিষয়গুলোর সাথে যে মানে মানুষের যে বিশেষ করে আমি সবসময় চেষ্টা করেছি যে আমার গবেষণাটা যে খামারি বা উদ্যোক্তা ইন্ডাস্ট্রির সাথে কালেক্ট করার জন্য এবং তাদের সাথে করে আপডেট করেছি। এই বিষয়গুলি আমি মানে কনসিডার করে আমি আমার গবেষণাগুলি করে থাকি। আচ্ছা, আপনি তো স্যার গ্র্যাজুয়েশন করেছেন এই বিষয়েই, এখন এরপরে আসলে উচ্চশিক্ষার জন্য আসলে নিজেকে কিভাবে সমৃদ্ধ করেছেন, কিভাবে তার সেই যাত্রাটুকু যদি একটু বলেন আমাদেরকে। আমি তো আগেই বলেছি আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। ওখান থেকে গ্রাজুয়েশন এন্ড মাস্টার্স করে আমি চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, তখন এটা সরকারি কলেজ ছিল, তখন জয়েন করি এবং তখন থেকে আমার উদ্দেশ্য ছিল আমি বিদেশে পিএইচডি করব এবং আমি এখানে জয়েন করেছি 2001-এ, তখন আমি মাস্টার্সের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ। এবং আমি আপনারা হয়তো আমাদের এই তরুণ প্রজন্ম হয়তো বিশ্বাস করবে না, আমি এই যে থেকে আমাদের খুলশি থেকে জিএসসিতে যেতাম ইমেল করার জন্য, এবং ওইখানে একটা সাইবার ক্যাফে ছিল দোতলায় জিএসসি, এবং প্রতিদিন আমরা কি ফ্লপি ডিস্ক ছিল, হয়তো এখনকার তরুণ প্রজন্ম আপনারা বুঝবেন না, ফ্লপি ডিস্ক নিয়ে আমরা প্রফেসরদের ঠিকানা নিয়ে আসতাম এবং তারপর হচ্ছে আমার ডিপার্টমেন্টের কম্পিউটারে কাজ করে আবার বিকালে ইমেল করতাম। এবং এই যে প্রচেষ্টা যে আমার লাইনে কোন কোন প্রফেসর আছে তাদেরকে একটা ইমেল করা, এইভাবে কানেক্টিভিটি করেছি এবং একসময় আলহামদুলিল্লাহ আমি ম্যাক্সড ফেলোশিপ পেয়েছি, জাপানে পিএইচডি করেছি এবং জাপানে পিএইচডি করে দেশে আসছি। দেশে কিছু কাজ করার পর আবার আমি পোস্টডক করার জন্য জাপানের একটা ভালো ফেলোশিপ আছে ওয়ার্ল্ড ফেমাস, সেটা জেএসপিএস পোস্টডক, ওখানে 2 বছর করেছি এবং 2 বছর করে আবার দেশে এসে সেবা দিয়েছি। আবার জাপানে আমি আবার ভিজিটিং প্রফেসর হিসাবে আমি কাজ করেছি তোহোকু ইউনিভার্সিটি, এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি, খুব ভালো ইউনিভার্সিটি। বা এর মাঝখানে বসে আমি কিছুদিন নরওয়েতেও কাজ করেছি। অর্থাৎ আমি তরুণ শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা হচ্ছে যে যারা তোমরা বিদেশে যেতে চাও, বিদেশে যেতে হলে তোমাকে 3rd ইয়ার এবং 4th ইয়ার থেকেই তোমাদেরকে একটু আগের থেকেই সচেতন হবে, একটু গবেষণা করা, যারা গবেষণা তাদের সাথে কানেক্টিভিটি হওয়া, তারপর কিছু পাবলিকেশন করা, তারপর হচ্ছে তোমার হচ্ছে মিনিমাম স্ট্যাটিস্টিক্স জানা, গ্রাফিক্যাল কাজ করা, তার ফটোশপ, ইলাস্ট্রেটর, এই ধরনের কিছু কাজ যেগুলো তোমাকে অনেকটা আগায় দিবে। এই বিষয়গুলি যদি খেয়াল রাখো, অর্থাৎ একটা মানুষ যদি চেষ্টা করে আল্লাহ তাকে দিবে। আমি বলি একটা কথা বলে থাকি যে পরিশ্রম করলে আপনাকে ফেরত দিবে, সেটা শুধু পরিশ্রম করে ফেরত দিবে না, সুদে আসলে ফেরত দেয়। কারো ক্ষেত্রে তো খুব তাড়াতাড়ি দেয়, কারো ক্ষেত্রে একটু দেরি দেয়, কিন্তু আমি নিশ্চিত 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 কেউ পরিশ্রম করলে আল্লাহ তাকে দিবেই। একটু এই পর্যায়ে একটু জানতে চাই যে এই পেশায় আসলে যারা আসতে চায়, এই পেশায় যারা ক্যারিয়ার করতে চায়, তাদের প্রতি আসলে আপনার পরামর্শটা কি থাকবে? এই পেশার প্রতি আগ্রহ এবং ইন্টারেস্ট থাকতে হবে এবং এই পেশাটা হচ্ছে হাতে কলমে শিক্ষা। আসলে আমাকে এখন যে ড্রেসে দিচ্ছেন, আমি যখন কাজ করি তখন কিন্তু একজন শ্রমিকের মতোই কাজ করতে। আমাকে কি কাজ করতে হবে, খামারে যখন কাজ করি, ডেইরি খামারে বা পোলট্রি খামারে বা গবেষণায়, তখন কিন্তু আমি একজন শ্রমিকের মতোই কাজ করি। বিদেশে যখন আমরা পড়াশোনা করেছি সেখানে কিন্তু কোনো সহযোগী থাকে না, আপনাকে নিজেই গবেষণা করতে হবে, নিজেই সব পরিষ্কার করতে হবে। অর্থাৎ পরিশ্রমী মন মানসিকতা নিয়ে আপনাকে আসতে হবে এবং হচ্ছে যে জানার আগ্রহ থাকতে হবে, তারপর নিজেকে আপডেট রাখতে হবে যে প্রযুক্তি এবং গবেষণার বিষয়গুলি, এইগুলি যদি আপনারা মানে যারা এই প্রফেশনে আসবেন তারা যদি আসেন তাহলে নিশ্চয়ই তারাও ভালো করতে পারবে বলে আমার মনে হয়। স্যার, একটু জানতে চাই একটু আপনার কাছে, যারা এই দেশে আসলে এখন তো এই সেক্টরে তো যেহেতু অনেকেই ক্যারিয়ার নিয়ে আসলে কাজ করছেন এবং পোল্ট্রি বিজ্ঞান বিভাগে অনেকে পড়তে চান, তারা যদি আসলে বিদেশে যদি ক্যারিয়ার করতে চায় আসলে, তাহলে আসলে সেই সুযোগ রয়েছে কিনা? যারা আমার বিভাগে পড়াশোনা করতেছে তাদের বিদেশে যথেষ্ট ক্যারিয়ার রয়েছে। আমি ইতিপূর্বে একটু বলেছিলাম যে যারা বিদেশে যাবে, এখন হচ্ছে যে ডেইরি অ্যান্ড পোল্ট্রি বিজ্ঞান বিভাগের একটা বড় বিষয়, এখানে দেখবেন যে অ্যানিম্যাল জেনেটিক্স, নিউট্রিশন, ফাংশনাল ডেইরি ফুড, এগুলি খুবই হচ্ছে যে ইম্পর্টেন্ট গবেষণার জন্য এবং এগুলি যথেষ্ট সুযোগ আছে। এবং এটা দেখা যাচ্ছে যে বিভিন্ন আমার বিভাগের অনেক স্টুডেন্ট কিন্তু বিদেশে যাচ্ছে পড়াশোনা করার জন্য এবং তারা এই বিদেশে এইগুলির যথেষ্ট ডিমান্ড রয়েছে। শুধু বিদেশ বলতে আমি যদি বলি যে ইউরোপে রয়ে গেছে, জাপানে আছে, চায়না হচ্ছে, অস্ট্রেলিয়া আছে, পৃথিবীর প্রায় সব জায়গায় এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার বিভাগ থেকে আমার প্রায় প্রতি বছরই কেউ না কেউ বিদেশে যাচ্ছে। এবং আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা বিষয় আছে যে মনে করে যে খুব মেধাবী হতে হবে, খুব ভালো এক্সিলেন্ট সিজিপিএ হতে হবে তাইলে বিদেশ যাচ্ছ। হ্যাঁ, অফকোর্স ভালো সিজিপিএ তাকে অনেকটা আগায় দেবে, কিন্তু যারা খুব এক্সিলেন্ট সিজিপিএ না তারাও কিন্তু বিদেশে যেতে পারে। বিদেশে যাওয়ার জন্য একমাত্র মাপকাঠি শুধু সিজিপিএ এক্সিলেন্ট হতে হবে না, এখানে আর অনেকগুলো বিষয় আছে। সেই জন্য আমি এবং আরেকটা জিনিস এখানে আমি নিরুৎসাহিত করার জন্য বলতেছি না, গবেষণায় কিন্তু দেখা যায় যে মিডিয়া স্টুডেন্ট যারা তারাই ভালো করে, কারণ গবেষণার জন্য বা উচ্চশিক্ষা গেলে গবেষণা করতে হবে, সেখানে হচ্ছে সবচেয়ে বেশি হইব তাকে
মেধাবীর চেয়েও আমি বলি পরিশ্রমী হতে হবে। আমি একটা কথা বলি, যদি আমাকে একটা তরুণ প্রজন্মের একটা ম্যাপ আঁকতে বলে, 80% থাকবে পরিশ্রম, 20% হবে মেধা। এইটা অর্থাৎ মেধার চেয়ে পরিশ্রমী যদি মনমানসিকতা থাকে, তারা কিন্তু বিদেশে গিয়ে অনেক ভালো করতেছে। এবং এটা একটা বিস্ময়কর বিষয়। এবং আমাদের দেশের ছেলেমেয়েরা গিয়ে ওখানে দেখা যাচ্ছে যে শুধু যে উচ্চশিক্ষা নিয়ে না, ওখানে উচ্চশিক্ষার পরে খুব ভালো করার ফলে দেখা যায় ফ্যাকাল্টি পজিশনও পাচ্ছে, অথবা পোস্ট ডক্টরাল পজিশন পাচ্ছে। এরকম আমি অনেকগুলো উদাহরণ বলতে পারবো, সাফল্যের গল্প বলতে পারবো। তাই আমি সকল শিক্ষার্থী, এটা কোনো ডেয়ারি অ্যান্ড পোল্ট্রি বিজ্ঞান বা সকল শিক্ষার্থী। এবং আমি এখানে একটা কথা বলি, সেটা আমি তরুণ শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি। আমি যখন 2008-এ পিএইচডি করি, তখন আমি টোকিও ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি পিএইচডি করেছি। তখন জাপানি স্টুডেন্ট খুব বেশি ছিল। তখন অনেকেই আমাকে এইভাবে বলেছে, জাপানিজরা বলেছে চাইনিজ সম্পর্কে, তারা যদি খালি বিমানের টিকিটের টাকাটা পায়, তাহলে তারা চায়না থেকে জাপানে চলে আসে বা অন্য কোনো দেশে যায়। তাদের মানে এরকমই ছিল। আর এখন আমি যখন 22-এ গিয়ে 23 জাপান থেকে আসছি, তখন কিন্তু আমি জাপানে চাইনিজ স্টুডেন্ট খুব কম দেখতেছি। অর্থাৎ কি, তারা কিন্তু তাদের দেশটাকে অনেক ডেভেলপ করেছে। সেই জন্য আমি আমাদের শিক্ষার্থীদেরকে বলবো যে আপনারাও বিদেশে যান, বিদেশে গিয়ে আমাদের দেশে ওখান থেকে গবেষণা প্রযুক্তি নিয়ে আমাদের দেশেও আসতে পারেন, অথবা ওখানে থেকেও আমাদের দেশকে সেবা দিতে পারেন। এখন পৃথিবী হচ্ছে কানেক্টিভিটির যুগ। মানে আগে একটা কথা বলতো ব্রেইন ড্রেইন, এখন আসলে ব্রেইন ড্রেইন কোন বলতে শব্দ নেই, এখন হচ্ছে যে ব্রেইন গ্রেইন হবে। বিদেশে যারা আছে থাকুক, সমস্যা নাই। তো এখন তো অনলাইন যুগ, অনলাইন যুগের মাধ্যমে তারা আসলে যে কোনো সময় মেন্টরশিপ করতে পারে, আমরা কানেক্টিভিটি বাড়াইতে পারি। তাই আমি বলবো সকল সাবজেক্টের শিক্ষার্থীদেরকে, সেটা মানে আমার বিভাগের হতে হবে না, সবাইকে মনে করি যে আপনারা বিদেশে যাওয়ার জন্য, উচ্চশিক্ষার জন্য যারা এখন 3rd ইয়ার 4th ইয়ার আছেন, তারা এখনই প্রস্তুতি নেন। আচ্ছা, একটি বিষয় একটু জানতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে এই যে বিদেশের উচ্চশিক্ষার তো সুযোগ রয়েছে, বিদেশে ক্যারিয়ার গড়ার সুযোগ কতটুকু, বিদেশে চাকরি করা যায় কিনা এবং সেখানে চাকরির কতটুকু সুযোগ রয়েছে, সেটি যদি একটু বলেন। প্রসঙ্গে আমি আগে বলতেছিলাম, আমি যখন 23-এ জাপানে আসি, জাপান কিন্তু একটা ইউনিন্যাশনাল কান্ট্রি, তারা কিন্তু বিদেশিদেরকে তখন সিটিজেনশিপে কিছু দেয় নাই। আমি যখন পিএইচডি করে চলে আসি 2011, এখন দেখা যাচ্ছে তারাও কিন্তু রেসিডেন্টশিপ দিচ্ছে। এটা কেন বললাম? অর্থাৎ পৃথিবীর সব জায়গায় কেরিয়ার গড়া যাচ্ছে এখন। যে পরিশ্রমী, আসলে কি মেধার কোনো বিকল্প নেই, যে মেধাবী এবং পরিশ্রমীর কোনো বিকল্প নেই। দেখা যাচ্ছে জাপানে অনেক বাংলাদেশি দেখা যাচ্ছে যে গবেষণা করতেছে, চাকরি করতেছে। এবং আপনি যদি স্ট্যাটিস্টিক দেখবেন যে বিশেষ করে আমি জাপানের উদাহরণটা বলি, কারণ আমি দীর্ঘ সময় জাপানে ছিলাম, সেখানে দেখা যাবে যে উল্লেখযোগ্য হারে বাংলাদেশি আছে। আপনি যদি গুগলে গিয়ে দেখেন, দেখা যাবে হয়তো বা স্টুডেন্ট সংখ্যা অথবা নাম্বার অফ পপুলেশন, বাংলাদেশিরাও কিন্তু উল্লেখযোগ্য হারে, এটা হয়তো বা 4-5 র্যাঙ্কিংয়ে হয়ে যেতে পারে। এবং যথেষ্ট সুযোগ রয়েছে। এবং বিশেষ করে জাপানের কথা বলবো, আমার তরুণ শিক্ষার্থীদের বলবো, জাপানে যেহেতু তারা কি এইজ পিপুল বেশি, ইয়াং পিপুল কম, বিশেষ করে কৃষিতে তারা দক্ষ জনশক্তি পাচ্ছেন। আপনারা এখন থেকে প্রিপারেশন, শুধু কৃষি না, এবং আপনারা জানেন নার্সিংয়ের সুযোগ আছে এবং ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ আছে, প্রচুর ইঞ্জিনিয়ার নিচ্ছে তারা। কাজে আমরা আমাদেরকে নিজেকে ওইভাবে যদি আমরা গড়ে তুলি, তাহলে আমরা দেশে যেরকম পাবো, বিদেশে আমাদের যথেষ্ট সুযোগ রয়েছে। একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে ডেয়ারি অ্যান্ড পোল্ট্রি, যে ডেয়ারি অ্যান্ড পোল্ট্রিজ বিভাগে, আসলে এই বিভাগে বাংলাদেশে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো আছে যেখানে এই বিষয়ে পড়াশোনা করতে পারবে এবং কেমন সুযোগ রয়েছে, সেটি যদি বলেন। বাংলাদেশে আমার জানা মতে প্রায় 10-এর অধিক স্কুল রয়েছে বা বিশ্ববিদ্যালয় রয়েছে। যেমন আমাদের বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় আছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আছে, গাজীপুর আছে। এরকম প্রায় কৃষি সংক্রান্ত যতগুলি বিশ্ববিদ্যালয় আছে, ইন এডিশনও যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, সেখানেও এই বিষয়গুলি আছে। তা যথেষ্ট সুযোগ রয়েছে বলে আমার জানা আছে, এবং অনেক ছেলে মেয়ে এখন এই বিষয়গুলিতে পড়তে আসতেছে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে একদম শেষ প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে শিক্ষার্থীদের জন্য আসলে আপনার পরামর্শটা কি থাকবে, সেটি যদি একটু বলেন। আমি শিক্ষার্থীদেরকে কয়েকটা বিষয়ের প্রতি আমি আলোকপাত করব। 1 নম্বর হলো যে আপনার ক্লাসের বাইরে, ক্লাসে তো শিখতে হবে, ক্লাসের বাইরেও শিখতে হবে এবং প্রশ্ন করতে শিখতে হবে। এবং আপনাদেরকে কি করতে হবে, যে নতুন নতুন যে প্রযুক্তি আছে, যেমন আইটি, ডাটা সায়েন্স, তারপর হচ্ছে চ্যাটজিপিটি, এগুলি জানতে হবে, কমিউনিকেশন স্কিল বাড়তে হবে। এবং যেটা বলে থাকি আমি, ডিসিপ্লিন, আমাদের তরুণ শিক্ষার্থীরা এখন ডিসিপ্লিন লাইফটা অনেক সময় দেখা যায় না, ডিসিপ্লিন। এবং আরেকটা আমি সবচেয়ে বড় কথা বলবো, যে সেটা হলো যে প্রত্যেকের ধর্মীয় যে রীতি কালচার আছে, সেগুলি মানতে হবে। আমরা যদি নৈতিকতা না শেখাইতে পারি, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম, আমরা অনেক কিছু শিখতেছি, কিন্তু দেখা যাচ্ছে যে নৈতিক মূল্যবোধগুলি আমাদের অনেকটা কমে যাচ্ছে। সেই জন্য বলবো আমাদের, এবং আপনারা জানবেন, যারা
যার যার ধর্ম, সেটা মুসলিম হোক বা অন্য যে কোনো ধর্ম, তার ধর্মীয় নীতিবোধগুলো যদি মেনে চলে, সে দেখবেন ক্যারিয়ারে অবশ্যই ভালো করবে এবং ডিসিপ্লিন লাইফ করবে। কাজে আপনাদেরকে বলবো যে এখন থেকে আপনারা এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন, তাহলে আপনাদের মানে সামনের ক্যারিয়ার লাইফটা খুব ইজি হবে বলে আমার মনে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আমরা নিশ্চিত ডেইরি অ্যান্ড পোল্ট্রি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে হলে কি কি করতে হবে সে বিষয়ে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। দর্শক, এই পর্যায়ে আমরা দেশের কিছু চাকরির খবর জানব। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে ক্যারিয়ারের নতুন একটি বিষয় নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো।